জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4টি বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপির। সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না, আলটিমেটলি গণভোটে যেতে হবে। রোজার আগেই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে আশাবাদ। এবারও দুর্গাপূজা নির্বিঘ্ন হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পর থেকেই উস্কানির চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, বললেন সনাতন ধর্মের নেতারা। খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে, সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য। হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিনিধি দলে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করবেন ডক্টর ইউনূস। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি। আগামীকালও কর্মসূচির ঘোষণা। টিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করবে? এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে 2টি পদ্ধতির প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। একটি সংবিধান আদেশ আর অন্যটি গণভোট। তবে এতেও আসা যায়নি ঐকমত্যে। বিএনপি বলছে এই প্রস্তাবের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর অন্যদিকে জাতীয় ঐকমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নিয়েছে জামায়াত ইসলামী, এবি পার্টি সহ বেশিরভাগ দল। তাদের দাবি জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। আর এনসিপি বরাবরের মতোই বলেছে গণপরিষদ নির্বাচনের কথা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব থেকে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ, এই 4টি সুপারিশ করে বিশেষজ্ঞরা। তবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে 2টি পদ্ধতির প্রস্তাব দেয়া হয় কমিশনের পক্ষ থেকে। একটি সংবিধান আদেশ, অন্যটি গণভোট। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের পথের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে 2টো বিষয়ের কথা বলেছিলেন। তার একটি হচ্ছে গণভোট, আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ, এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। তবে এই প্রক্রিয়ায়ও এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপি সহ একটি অংশ বলছে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে সেভাবে বাস্তবায়ন করলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে দেখা দিতে পারে নৈরাজ্য। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। জাতীয় ঐক্যমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় জামায়াত ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ রাজনৈতিক দল। তাদের দাবি জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না, আলটিমেটলি গণভোটে যেতে হবে। আগে যাবে না পরে যাবে, এই ডিবেট হতে পারে। গণভোট স্যার এটা হবে না, এই জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি। সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংস্কার সবকিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট। আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল, সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই।
এদিকে বরাবরের মতোই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় ফোরামে আলোচনার পর নতুন প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দলটি। আমাদের মতামত এখনো আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি, যেটাকে আমরা এড়িয়ে আরো জটিল করে ফেলছি, সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অক্টোবরের শুরুতে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে তুলে দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে ছাড় দিয়ে ঐকমত্যে আসার আহ্বান ডক্টর আলী রিয়াজের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই এমন কর্মসূচি কিনা সেই প্রশ্নও উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি 5 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই, আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। চাপের তো কোনো প্রশ্নই আসছে না, আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি, আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। ঐকমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক, অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐকমত্যের মধ্যে পূরণ হচ্ছে না, তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে কিছু মহল এখনও ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন যে গত 15 বছরেরও বেশি সময় পর অনেকেরই হতে যাচ্ছে এটি প্রথম ভোট। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্য চান তিনি। এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে এমন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। গুলশানে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। বুধবার বিকেলে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে গুলশানে বৈঠক করে বিএনপি। 1.5 ঘণ্টার বৈঠকে দেশের চলমান পিআর ইস্যুতে তেমন আলোচনা হয়নি।
আগামী সংসদ নির্বাচনে প্রচলিত নিয়মেই হবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, কোন দল পিআর পদ্ধতিতে ভোট চাইলে জনগণের সমর্থন নিয়ে সংসদে এসে সংবিধান সংশোধন করতে পারে। ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মনির সাতৌরির নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেয় 6 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। জুলাই আগস্টে আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি বিয়ার ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। এবারও দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্ন এবং উৎসব মুখর হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এ সময় সনাতন ধর্মের নেতারা বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। তারা বলেন, এদেশের হিন্দুরা বেশ শান্তিতেই আছেন। সামনে বাঙালি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে তোড়জোড়। এবার সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে চলবে দুর্গার বন্দনা। প্রস্তুতি কেমন চলছে তা দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান, এবার পূজা হবে আরও উৎসবমুখর, কোনো শঙ্কাও নেই। গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত বছর 4 কোটি টাকা দিয়েছিল সরকার, এবার তা বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। দুর্গোৎসব ঘিরে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছুই হয় নাই। সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি, এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী কৈলাস থেকে পদার্পণ করবেন মর্তে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা এবং প্রতিরোধের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশনা দেন তিনি। পূজা ঘিরে কেউ যেন ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বিঘ্নে দুর্গাপূজা শেষ করতে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রহরীর মতো কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিভাজনে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করতে পারে। যে কোনো ধরনের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিনব্যাপী জেরা শেষ হয়। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল।
সাক্ষ্যতে 2008 সালে কোটা আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি এরকম ঢাকাসহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়। 18 তারিখ এবং 19 তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েকশো মামলা, আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ ছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যে সকল বাহিনী জুলাইয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজিবির একজন যে আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো, সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গোপন খবরের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা 751 এবং 753 নম্বর লকার দুটি আজ দুপুরের পর জব্দ করা হয়। শেখ হাসিনা কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে জানিয়েছে এনবিআর। এর আগে গত বুধবার পূবালী ব্যাংকে থাকা আরও একটি লকার এবং 2টি হিসেব জব্দ করেছিল রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, যেখানে 2টি হিসেবে পাওয়া যায় 56 লাখ টাকা। রাতের বাংলাদেশের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির। আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে জানাবো ঋণ পেলেই প্রকল্প নেয়ার নীতি থেকে সরে এসেছে সরকার। গ্যাস সংকট কাটাতে কূপ খনন সহ 1 থেকে 13টি প্রকল্প অনুমোদন। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 রাজনীতিক। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আসন্ন তাই রাজনীতিকরা দেশ চালাবেন, তাদেরকে এই প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে। আর অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কেও সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলে বাংলাদেশের কিছুই করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক
পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধিদলে অংশভুক্ত করছি। এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তার প্রেস সচিব, এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয়। নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কিনা বা তা হলে মোকাবেলায় কি পদক্ষেপ তা জানতে চান সাংবাদিকরা। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যারা, তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আশা করছি যে কোনো মিসহ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা। মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এ উদ্যোগ জাতিসংঘের। এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে। মূল অধিবেশনের বাইরে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 2 অক্টোবর দেশে ফিরবেন তিনি। এর সাথে আরো অ্যাড হতে পারে, আবার কোনো কারণে কোনোটা বাদও পড়ে যেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঋণ পেলেই প্রকল্প, এই নীতি থেকে সরে এসেছে সরকার। ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে বলেন, দেশি বিদেশি স্বার্থ গোষ্ঠীর কারণেই বেড়েছে প্রকল্প ব্যয়। আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এডিপি বাস্তবায়নে ধীর গতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। LDC উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। থমকে আছে উন্নয়ন কাজ। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বাড়ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। অর্থবছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5%-রও কম। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বাড়ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। অর্থবছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5%-রও কম। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এডিপি বাস্তবায়ন চিত্র তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে আসে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঋণ পেলেই আর প্রকল্প নেওয়া যাবে না, খাস জমিতে হবে প্রকল্প বাস্তবায়ন। এবারের এডিপির বাস্তবায়ন পহেলা 2 মাসে গত বছরের থেকেও কম। বৈঠক ডেকেছি যেখানে আমরা এডিপি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে। ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। তখন সহজ শর্তে মিলবে না ঋণ। পরিকল্পনা উপদেষ্টা জানান, একজনের নামের কাজ অন্যজন করতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে, কম সুদে, এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধা আর পাবো না। গ্যাস সংকট কাটাতে 1,500 কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দেয় একনেক। অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প। তথ্য আপা প্রকল্প চলবে আরও 1 বছর। অনুসন্ধান, কূপ খনন এবং বিভিন্ন পর্যায়ে, এগুলো অনুসন্ধান পর্যায়ে আছে, যেগুলো অনুসন্ধান হয়ে গেছে সেগুলো কূপ খনন পর্যায়ে আছে প্রকল্প, সেটা পাশ করা হয়েছে। 4,653টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আছে, সেগুলো আগের। সভায় অনুমোদন দেওয়া হয় 13 প্রকল্প, ব্যয় হবে 8,333 কোটি টাকা। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আগের প্রকল্প এগুলা কি? সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
আর এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি 5 দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয় এবং 2025 সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়া রাখার দাবি জানানো হয়। নায়েবে আমির সতর্ক করে বলেন, প্রস্তাব মানা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল দাবির সমালোচনা করেছে আইন এবং সালিশ কেন্দ্র। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই ধরনের দাবি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে সংস্থাটি। আইন ও সালিশ কেন্দ্র বলছে, এই ধরনের নিয়োগ বাতিলের দাবি সমাজে বিভেদ এবং ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা। সংবিধানের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, প্রতিটি নাগরিকের তাদের সংস্কৃতি চর্চা এবং শিল্প ও সাহিত্যে অংশগ্রহণের অধিকার রয়েছে। বাংলাদেশ একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ, যেখানে সঙ্গীত ও শিল্প, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামাজিক আন্দোলন এবং সকল গণতান্ত্রিক সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল বলে বিবৃতিতে জানানো হয়। বলা হয়, সঙ্গীত শিক্ষা কেবল বিনোদনের উৎস নয়, বরং মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা এবং সহনশীলতা বৃদ্ধির একটি উপায়। এই ঐতিহ্য রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং সামাজিক সম্প্রীতির পূর্ব শর্ত বলে উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্র। রাতের বাংলাদেশে এবার সময় হলো একটা বিরতির, ফিরে এসে থাকছে। আর কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দেবে না বাংলাদেশ, জানালেন শ্রম উপদেষ্টা। আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরাতে অঙ্গীকারবদ্ধ সরকার। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে রাজধানী তেজগাঁওয়ে 7 রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা। দাবি আদায়ে স্লোগানে মুখর হয় চারপাশ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র 5 জন থাকতেছে, তাদের পক্ষ থেকে থাকতেছে 17 জন 30 জনের মধ্যে। তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না। আমাদের যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে, কারণ একটা সলভ ইস্যুকে ইস্যু বানিয়ে নিয়ে আসছে। এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু। এটা মোটামুটি 150 বছরের ইস্যু, যেটা তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করতেছে। দিনের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে থমকে যায় যান চলাচল। এতে 7 রাস্তার মোড় থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে যানজট। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। জরুরি কোনো পণ্যবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এগুলো পারাপার হতে তারা হেল্প করেছে। আজকের মতো তারা আন্দোলন শেষ করে তারা চলে গিয়েছে তাদের ক্যাম্পাসে। দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে। প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচি ঘোষণা দিয়ে তেজগাঁওয়ের সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 7 দফা দাবি পর্যালোচনা করে 3 জন করে মোট 6 সদস্যের কমিটি করার কথা জানান উপদেষ্টা ফজলুল কবির খান। তো এই 6 জন, এই 6টা কমিটির ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো।
কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশল এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর হালি শহর বড়পুল মোড়ে অবস্থান নিয়ে কেন্দ্র ঘোষিত কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের শাস্তি প্রদান, কারিগরি ছাত্রদের 6 দফা দাবির রূপরেখা এবং সুপারিশ বাস্তবায়ন, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। নারায়ণগঞ্জের চাষারায় ইজি বাইক এবং অটো চালকদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন 20 জন। সকালে দফায় দফায় চলে এই সংঘর্ষ, পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ক্ষুব্ধ হয়ে প্রায় 4 ঘন্টা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইজি বাইক এবং অটো চালকরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এ সময় চালকরা অভিযোগ করেন, অটো এবং ইজি বাইক নিয়ে চাষারা মোড়ে গেলেই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা গাড়ির চাকা লোহার রড দিয়ে ফুটো করে দেয়। অনেক শিক্ষার্থী চালকদের উপর হামলাও চালায় বলে অভিযোগ জানান তারা। এদিকে চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন না মানার অভিযোগ ছাত্রদের। এই বিষয়ে কিছু বলা হলে নিয়ম ভঙ্গকারীরা শিক্ষার্থীদের উপর চড়াও হয় বলে দাবি করেন স্বেচ্ছাসেবকরা। খুলনায় জেলা বিএনপি সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বিকেলে রূপসা উপজেলায় সরকারি রূপসা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সেনের বাজারঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানান বিক্ষোভকারীরা। মিছিলে জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে প্রায় 9 মাস ধরে অসুস্থ থাকা আবু হোসেন বাবুকে দেখতে যান নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলার আইজগাতি গ্রামে বিএনপি নেতা আবু হোসেন আলী বাবুর বাড়িতে গুলি এবং বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার, জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সিডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় তিনি কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, তাই কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল একটি আন্তর্জাতিক সমস্যা নয়, বরং এটি একই সাথে রাজনৈতিক, সামরিক ও ভূ রাজনৈতিক সমস্যা। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চট্টগ্রামে কর্নেলহাট এলাকায় একটি জুট গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বিকেল 5:30 নাগাদ গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা কম থাকায় কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণে চলে আসে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গোডাউনটিতে জুট থেকে তুলা তৈরি করা হতো। কোনো একটি মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। অগ্নিকাণ্ডের ঘটনায় 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। জুট থেকে তুলা তৈরি করে, এটি কোনো গোডাউন নয়। গোডাউনের এক পাশে তারা একটি মেশিন বসিয়ে এই কাজটি করছিল এবং আমাদের জানা মতে এটির অনুমোদন এভাবে থাকার কথা নয়। আমরা প্রাথমিকভাবে এই মেশিনের বৈদ্যুতিক গোলযোগের জন্য দায়ী হিসাবে মনে করি। আনুমানিক ক্ষতি এখানে লাখ টাকার মতো বলে আমরা মনে করছি। রাতের বাংলাদেশ এই পর্যায়ে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, ফিরে এসে জানাবো। কাতারে ইসরায়েলি হামলার পর প্রশ্নের মুখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা। তেল আবিবের দাবি, ওয়াশিংটনকে জানিয়েই হয়েছে হামলা দোহায়। আন্তর্জাতিকে নজর দেবে এবার। কাতারে ইসরায়েলের হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি ঘনিষ্ঠ হয়ে আরব মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করল যুক্তরাষ্ট্র? ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়ে জানতেন না দাবি করলেও বিভিন্ন গণমাধ্যমের খবর, হোয়াইট হাউসকে জানিয়েই হামলা চালিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে ভরসা করা যায় কিনা তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আরবরা। যদিও হামলার পর ওয়াশিংটনের সাথেই নতুন প্রতিরক্ষা চুক্তির করতে তৎপরতা চালাচ্ছে দোহা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদের অবস্থান কাতারের রাজধানী দোহায়। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত এই ঘাঁটি। এরপরও কাতারে বিনা বাধায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রশ্ন উঠছে, তবে কি ঘনিষ্ঠ আরব মিত্রকে রক্ষায় কোনো পদক্ষেপই নেয়নি মার্কিন প্রশাসন? প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, হামলার বিষয়ে জানানোই হয়নি তাকে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে হোয়াইট হাউসকে অবগত করেই অভিযান চালিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে হামলার পর নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়ে ভাববে অনেক আরব দেশই। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এরপরও ইসরায়েলের হামলার পর স্বভাবতই নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর কতটা ভরসা করা যায় তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যদিও ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ না নিয়েই উল্টো যুক্তরাষ্ট্রের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি করতে তৎপরতা চালাচ্ছে কাতার। দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা খাতে আমাদের সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের এই হামলা নিশ্চিতভাবেই আমাদের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলা ঠেকাতে না পারলেও এর আগে আল উদেদ ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা ঠিকই ঠেকিয়ে দিয়েছিল মার্কিন সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।